হ্যালো। হ্যাঁ, বলছি কতদূর বলেছিলাম একটু বলো, বা কতদূর শুনতে পেয়েছো সেটা একটু বলো। স্যার আপনি স্যার আপনি যখন বললেন কোনো কোয়েশ্চেন আছে কিনা ওই অবধি শুনেছি। ঠিক আছে, তুমি question আছে কিনা সেটা সবসময় বলছি, মানে পরের টপিকটাতে যেমন হয়নি। না না না, শুনতে পাইনি না। এই নিউটনিয়ান রিলেটিভিটি, এইটা এইটা যে বললাম, এটা হয়নি। হ্যালো। হ্যাঁ স্যার, এখান থেকেই শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, তাহলে আমরা এই জায়গাটা থেকেই আবার শুরু করছি। হ্যাঁ, নিউটনিয়ান রিলেটিভিটি বা গ্যালিলিয়ান রিলেটিভিটি এই টপিকটার সাথে তোমরা আগেও আগে থেকেই পরিচিত আছো, তোমরা এটা পড়ে এসেছো সেমিস্টার 2-তে। তবু এখানে জিনিসটাকে একটু রিক্যাপ করে নেওয়া যায়। হ্যাঁ, এখানে যেমন ভাবে সিম্বল দিয়ে জিনিসটাকে বোঝানো আছে আমরা সেরকম ভাবেই বলছি। ধরো তোমার এখানে দুটো ফ্রেম অফ রেফারেন্স, একটা ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে টনি, আর একটা ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে বিলের ফ্রেম অফ রেফারেন্স। টনির রেফারেন্স ফ্রেমটাকে এক্স ওয়াই জেড আনপ্রাইমড সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা আছে, whereas বিলের ফ্রেম অফ রেফারেন্সটাকে প্রাইম সিম্বল এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করা আছে। ধরা যাক at time t equals to 0 টনির অরিজিন আর বিলের অরিজিন কোইনসাইড করেছিল। ওকে। আর এরপরে এই বিল টনি রেসপেক্টে ইউ ভেলোসিটি নিয়ে, টনি আর বিলের মধ্যে যে রিলেটিভ ভেলোসিটি সেইটা সাম ইউ। এবার বিল মুভ ফরওয়ার্ড উইথ ভেলোসিটি ইউ উইথ রেসপেক্ট টু টনি। ওকে। তাহলে টি টাইম পরে এদের মধ্যে সেপারেশনটা কত হবে? ইউ ইনটু টি। u into t is the separation between Tony and Bill after the time t. Now let us consider a point P on space. The coordinate of the point with respect to Tony is represented by xyz, while the coordinate of the same point with respect to Bill is represented by x prime, y prime, z prime. So how are they related? How x prime, y prime, z prime are related to x, y, z? সেটা আমরা দেখে এসেছি কিভাবে বের করতে হয়, যেটাকে আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বলে এসেছি। হ্যাঁ, পি থেকে একটা পারপেন্ডিকুলার আমরা ড্র করতে পারি এক্স অ্যাক্সিসের উপরে। সেই ফুট অফ দি পারপেন্ডিকুলারটা হিলের অরিজিন থেকে যতটা দূরে রয়েছে সেটা এক্স প্রাইম, টনি থেকে যতটা দূরে রয়েছে সেইটা হচ্ছে এক্স। খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এক্স ইকালস টু এক্স প্রাইম প্লাস ইউটি, বা এক্স প্রাইম ইকালস টু এক্স মাইনাস ইউটি, রাইট? এক্স প্রাইম ইকালস টু এক্স মাইনাস ইউটি, but there is no relative motion along y direction or z direction. As a consequence, y coordinate or z coordinate will remain unchanged. Y prime টাকে y লিখবো, z prime টাকে z লিখবো। আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, এই টাইমটাকে আমরা টনির ফ্রেম থেকে ডেসক্রাইব করি বা বিলের ফ্রেম থেকে ডেসক্রাইব করি। In Galilean transformation, time is taken as absolute, and that is the most important difference in Newtonian relativity and Einstein relativity. In Newtonian relativity or Galilean relativity, the time is taken as absolute. টাইমটাকে আমরা টনির ফ্রেম থেকে দেখি বা বিলের ফ্রেম থেকে দেখি একই রকম দেখবো। আর সেই জন্য তোমার টি প্রাইম ইকুয়ালস টু টি এইটা লেখা রয়েছে। এই যে রিলেশনটা, এই রিলেশনটাকেই আমরা বলে এসেছি আর কি, বলো, গ্যালিলিয়ান রিলেটিভিটি বলে এসেছি। ওকে। এখন এখান থেকে আমরা ভেলোসিটিটা ক্যালকুলেট করতে পারি। ভেলোসিটি অফ হোয়াট? ভেলোসিটি অফ দি পয়েন্ট পি। পি পয়েন্টের ভেলোসিটিটা কত উইথ রেসপেক্ট টু টনি? যদি আমরা পি পয়েন্টের ভেলোসিটি ক্যালকুলেট করি, দ্যাট উইল বি ডিএস ডিটি, while if we calculate the velocity of the same point with respect to Bill, it will be dx prime dt prime, dx prime dt prime। তাহলে v সমান dx dt, v prime সমান dx prime dt prime। দেখতে পাচ্ছ dx prime dt prime যেটা সেটা নাথিং বাট dx prime dt, dx prime dt। আবার x prime সমান কত? x prime equals to x minus ut। যদি এটাকে বসিয়ে দিই, we have v prime equals to v minus u, v prime equals to v minus u। আমি একদম প্রথমে যে এক্সাম্পলটা দিলাম, ট্রেনটা মুভ করছে ট্র্যাক দিয়ে, তুমি প্ল্যাটফর্মে বসে আছো আর তোমার রেসপেক্টে একজন মুভ করছে। তুমি যে বসে আছো তুমি হচ্ছে টনি। ওকে, তোমার রেসপেক্টে প্ল্যাটফর্মে যে মুভ করছে সে হচ্ছে বিল। ক্লিয়ার? আর ট্রেনটা হচ্ছে এই পয়েন্ট বি। তোমার রেসপেক্টে ট্রেনের ভেলোসিটি ভি, তোমার রেসপেক্টে বিলের ভেলোসিটি হচ্ছে ইউ। তাহলে বিলের রেসপেক্টে ট্রেনের ভেলোসিটিটা হবে ভি মাইনাস ইউ। দ্যাট ইজ এ ভেরি ফ্যামিলিয়ার কনসেপ্ট উই আর ইন্ট্রোডিউসড
from the school level. Okay, এটা নিউটনিয়ান রিলেটিভিটি হিসেবে আমরা দেখে এসেছি। এখন what happens if we calculate the acceleration of the point P with respect to both them? যদি অ্যাক্সিলারেশনটাকে দেখি, অ্যাক্সিলারেশনটা কেমন হবে? অ্যাক্সিলারেশন ইকুয়াল টু ডিভি প্রাইম ডিটি প্রাইম, ডিভি প্রাইম ডিটি প্রাইম। আমরা যদি এই বিলের ফ্রেম থেকে যদি অ্যাক্সিলারেশনটা ক্যালকুলেট করতে চাই পি প্রাইম পি পয়েন্টে, সেটা হবে ডিভি প্রাইম ডিটি, আবার ভি প্রাইম সমান কত? ভি মাইনাস ইউ। দেখো ভালো করে, ইউটা কিন্তু ইউনিফর্ম বলেছিলাম। টনি আর বিলের মধ্যে যে রিলেটিভ ভেলোসিটি, সেই ভেলোসিটিটা ইউনিফর্ম বলা হয়েছিল। তাহলে এ প্রাইম ইকুয়ালস টু এ প্রাইম ইকুয়ালস টু এ। আবার এটা একটা ভেরি ওল্ড কনসেপ্ট যে মাস অফ অ্যান অবজেক্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দি ভেলোসিটি। হ্যাঁ, সেই সময় যে তোমার নিউটনিয়ান ফর্মুলেশন ছিল, সেখানে দেখেছো মেকানিক্সের ফর্মুলেশনে মাস ইজ কনস্ট্যান্ট। হ্যাঁ, মাসটা তোমার ভেলোসিটি ডিপেন্ডেন্ট নয়। তাহলে যদি আমরা ফোর্সটাকে ক্যালকুলেট করি বাই ইউজিং দি রিলেশন মাস ইনটু অ্যাক্সিলারেশন, দ্যাট উইল রিমেইন আনচেঞ্জড। হ্যাঁ, দ্যাট উইল রিমেইন আনচেঞ্জড। তাহলে ফোর্সটা পি পয়েন্টের উপর যদি কোনো রকম ফোর্স কাজ করে, সেই ফোর্সটাকে আমরা তোমার টনির ফ্রেম থেকে দেখি বা বিলের ফ্রেম থেকে দেখি, ইন আইদার কেস আমরা দেখতে পাবো যে ফোর্সটা একই রকম। হ্যাঁ, দুটো কেসে দেখতে পাবো ফোর্সটা একই রকম, একই ফোর্স বডিটার উপর কাজ করছে। এটাই বেসিক্যালি তোমার এর কনসেপ্টটা। বলো কোনো প্রশ্ন থাকলে এখানে। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন তোমরা আগে পড়েছো, এমনিতে সেরকম কোনো প্রশ্ন থাকার কথা নাই, কিন্তু তবু যদি কিছু ডাউট থাকে বলো। নেই তো? ওকে, ধরে নিলাম যে কোনো কোয়েশ্চেন নেই। তাহলে আমরা এটার একটা ইম্পর্টেন্ট কনসিকুয়েন্স ডিসকাস করতে পারি। এই যে কথাটা বললাম যে তোমার ফোর্সটা যদি কোনো রকম ফোর্স বি পয়েন্টের উপর কাজ করে, সেই ফোর্সটাকে আমরা টনির ফ্রেম থেকে দেখি বা বিলের ফ্রেম থেকে দেখি, তাহলে দেখবো একই রকম। কন্ডিশনটা হচ্ছে টনি আর বিল এদের মধ্যে ইউনিফর্ম ভেলোসিটি এক্সিস্ট করে। ওকে, এখান থেকে তাহলে আমরা বলতে পারি যে নিউটনস লস অফ মোশন রিমেইন ইনভেরিয়েন্ট আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। নিউটনস লস অফ মোশন রিমেইন ইনভেরিয়েন্ট আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। ওকে, এখান থেকে একটা ইম্পর্টেন্ট কনসিকুয়েন্স আমরা ডিসকাস করতে পারি, সেটা হচ্ছে উই ক্যান নট পারফর্ম এনি মেকানিক্যাল এক্সপেরিমেন্ট। We cannot perform any mechanical experiment entirely in one inertial frame that can tell the observer the motion of the frame with respect to any other inertial frame. আবার বলছি কথাটা, একটা ডিরেক্ট কনসিকুয়েন্স আমরা এইটা থেকে ড্র করতে পারি, সেটা হচ্ছে যে উই ক্যান নট পারফর্ম এনি এক্সপেরিমেন্ট entirely in one inertial frame that can tell the observer the motion of his frame with respect to any other inertial frame. হ্যাঁ, আমি টনির ফ্রেমে থেকে কোনো এমন এক্সপেরিমেন্ট করতে পারি না, মেকানিক্যাল এক্সপেরিমেন্ট করতে পারি না, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে টনির ফ্রেমটার ভেলোসিটিটা কত। একই রকম ভাবে বিলের ফ্রেমে থেকেও আমি এমন কোনো মেকানিক্যাল এক্সপেরিমেন্ট করতে পারি না, যেখান থেকে বলতে পারবো যে বিলের ফ্রেমের ভেলোসিটিটা কত। হ্যাঁ, এটাই তোমার বেসিক আইডিয়াটা। ওকে, নেক্সট এখান থেকে দেখো খুব সুন্দরভাবে এই ইনভার্স ট্রান্সফরমেশনটা রয়েছে। তারপরে আমরা একটা অবজেক্টের লেন্থকে কিভাবে মেজার করা যায় সেইটা নিয়ে বলবো। ইনভার্স ট্রান্সফরমেশন, আমরা যে ডিরেক্ট ট্রান্সফরমেশনটা বললাম, সেখান থেকে ইনভার্স ট্রান্সফরমেশনটাও বলা যায়। ছবিতে কি ছিল? ছবিতে ওখানে টনি রেসপেক্টে বিলের ভেলোসিটিটা ফরওয়ার্ড ডিরেকশনে ছিল। যদি আমি বিলের রেসপেক্টে বলতাম, তাহলে টনি কি ব্যাকওয়ার্ড ডিরেকশনে মুভ করছে। আমাদের আগে রিলেশনটা কি ছিল? রিলেশনটা ছিল x প্রাইম ইকুয়ালস টু x মাইনাস ut। তাহলে আমরা যদি ইনভার্স ট্রান্সফরমেশনের কথা বলি, we will say x equals to x prime plus ut prime, y prime equals to y, z prime equals to z, t prime equals to t। এগুলো তো কোনো রকম চেঞ্জ হচ্ছে না। ইনভার্স ট্রান্সফরমেশনে মেনলি আমরা x এর ভেরিয়েশনটাকে বোঝাতে চাইছি। যদি x প্রাইমটাকে ডিফাইন করি as x minus ut, t
ইনভার্স ট্রান্সফরমেশনটা হবে x ইকুয়ালস টু x প্রাইম প্লাস ut প্রাইম। দেখো এবার এই ইনভার্স ট্রান্সফরমেশনটার সাহায্যে কিভাবে আমরা একটা অবজেক্টের লেন্থকে মেজার করতে চাই। ধরো টনি কোন একটা ট্রেনে বসে রয়েছে, যে ট্রেনটা সাম ইউ ভেলোসিটি নিয়ে মুভ করছে। টনি ট্রেনে বসে আছে, টনি তোমার ট্রেনটা ওই ইউ ভেলোসিটি নিয়ে মুভ করছে, ঠিক আছে। He has traced the corridor from one end to other and calculates that the length of the train is 100 meter. ধরো এমন একটা ট্রেনে বসে আছে টনি, যে টনি তোমার ট্রেনটার ফ্রন্ট এন্ডটা কোথায় আছে দেখতে পাচ্ছে, আর রিয়ার এন্ডটা কোথায়, পিছনের দিকের এন্ডটা কোথায় আছে সেটা দেখতে পাচ্ছে, এবং সে মেজার করছে যে লেন্থটা হচ্ছে 100 মিটার। এবার খেয়াল করে দেখো বিলের রেসপেক্টে কিন্তু ট্রেনটা তো মুভ করছে, বিলের রেসপেক্টে ট্রেনটা মুভ করছে। তাহলে বিলের রেসপেক্টে যদি এই ট্রেনটার লেন্থটা মেজার করতে হয়, হাউ ক্যান ইউ ডু? বিল মিনহয় ইজ স্ট্যান্ডিং বাই দি ট্র্যাক আউটসাইড। ধরো বিল এই ট্র্যাকের পাশে দাঁড়িয়ে রয়েছে বা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে, and he is curious to calculate for himself how long the train is. Now there are several ways. দেখো অনেক রকম ভাবে জিনিসটাকে মাপার কথা ভাবা যেতে পারে। কি কি? প্রথমত he can note where he is standing, কোথায় দাঁড়িয়ে আছে সেটা সে নোট করে নিল। when the front of the train passes, হ্যাঁ, যেখানটায় দাঁড়িয়ে রয়েছে সেটাকে সে নোট করলো, এবং তোমার ট্রেনের যে ফ্রন্টটা সেটা পাস করলো। দেন টার্ন টুয়ার্ডস ব্যাক এন্ড, পিছনের দিকে গেল, এন্ড নোট where he is standing when the back end passes. হ্যাঁ, ট্রেনটা মুভ করছে, বিল ধরো বিলও মুভ করছে, বিল কোনো একটা সময় ট্রেনের ফ্রন্ট এন্ডটাকে নোট করলো, আর মুভ করতে 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 গিয়ে ট্রেনের যে ব্যাক এন্ডটা যখন পেলো সেটাকে মুভ করলো। তো ন্যাচারালি এরকম ভাবে দুটো পজিশনের মধ্যে যদি ডিফারেন্স সে নেয়, তাহলে সেটা নিশ্চয়ই ভুল একটা অ্যান্সার দেবে। বুঝতে পারলে কি বলছি? ট্রেনটা কিন্তু মুভ করছে, ট্রেনটা মুভ করছে, বিল কি করলো, বিল প্রথমে কোনো একটা এন্ডকে মেজার করলো, এবার তারপরে পিছনের এন্ডটার দিকে এগোতে থাকলো, কিন্তু ট্রেনটাও এগোচ্ছে। হ্যাঁ, পিছনের এন্ডটাকে খুঁজতে থাকলো, খুঁজে সেটাকে নোট করলো। এবার এই দুটো পজিশনের মধ্যে যদি ডিফারেন্স নেয়, ন্যাচারালি তোমার অ্যান্সারটা ভুল হবে। আচ্ছা, আরেকটা মেথড হতে পারে এইরকম, যে হি ক্যান সেট আপ এ রো অফ ক্যামেরাস, পুরো প্ল্যাটফর্ম জুড়ে একদম পরপর সিরিজ ধরে একদম ক্যামেরা সেট করে দিয়েছে, that will take picture simultaneously. প্রত্যেকটা ক্যামেরা simultaneously পিকচার নেবে, একই সাথে পিকচার নেবে। The separations between the cameras that see the front and rear train is the length of the train. প্রত্যেকটা ক্যামেরা সাইমালটেনিয়াসলি পিকচার নিচ্ছে। তো যে ক্যামেরাটা ফ্রন্ট এন্ডের পিকচার নিচ্ছে, আর যে ক্যামেরাটা তোমার রিয়ার এন্ডের পিছনের এন্ডের পিকচারটা নিয়েছে, এই দুটো ক্যামেরার মধ্যে যে সেপারেশন, সেই সেপারেশনটাই হচ্ছে ট্রেনটার লেন্থ। এটা একটা মেজারমেন্ট পসিবিলিটি হতে পারে। আচ্ছা, আবার কি হতে পারে, হি ক্যান স্ট্যান্ড স্টিল। প্রথম পসিবিলিটিতে আমরা বলেছিলাম যে টনি মুভ করছে, এখানে আমরা বলছি না টনি মুভ করলো না, দ্যাট আর হি স্ট্যান্ড স্টিল and time the train going past. ট্রেনটা মুভ করছে, কতক্ষণে ট্রেনটা মুভ করলো সেইটাকে মাপলো। Using his Doppler radar gun, he measures the speed of the train, and from the speed and the time he calculates the length. যেভাবে তোমার Doppler radar gun দিয়ে কোনো কারের স্পিড মেজার করা হয়, ঠিক একই রকম ভাবে একটা Doppler radar gun দিয়ে ট্রেনটার স্পিডটাকে মেজার করা হলো, ট্রেনের ফ্রন্ট এন্ডটা কখন পাস করেছে আর রিয়ার এন্ডটা কখন পাস করেছে, এই যে টাইম গ্যাপটা, সেই টাইম গ্যাপটাকে যদি ভেলোসিটি দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া হয়, তাহলে আমরা ট্রেনের লেন্থটাকে পেয়ে যেতে পারি। এরকম ভাবে ট্রেনের লেন্থটাকে মাপা যেতে পারে, বিল ট্রেনের লেন্থটাকে এইরকম ভাবে মাপতে পারতো। আরেক রকম পসিবিলিটি রয়েছে, সেটা দেখো এইরকম, এটা সাম সর্ট অফ মিক্সচার অফ দিস। আগে যে কথাগুলো বললাম, আগে যে পসিবিলিটি গুলোর কথা বললাম, সেই পসিবিলিটি গুলোর সাম সর্ট অফ মিক্সচার। He can measure the position of the front end of the train at one time. কোন একটা সময় ফ্রন্ট এন্ডটাকে মেজার করলো, and the back of the train at another time. একটা ডিফারেন্ট টাইমে পিছনের এন্ডটাকে মেজার করলো, and compensate for the train's velocity by calculating where the two ends would be at some particular moment of time, say t prime equals to 0. জিনিসটাকে কিভাবে কি করা হলো, কোন একটা ফ্রন্ট এন্ডটাকে কোন একটা টাইমে মেজার করা হলো, আর রিয়ার এন্ড সেটাকে একটা ডিফারেন্ট টাইমে মেজার করা হলো। কিন্তু আমরা এই ডিফারেন্ট টাইমটাকে ম্যাথমেটিক্যালি কম্পেনসেট করছি, অর্থাৎ সাইমালটেনিয়াস মেজারমেন্টের কথাই ভাবছি,
যেখানে ট্রেনের ভেলোসিটিটাকে হিসাবের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে। তাহলে এরকম ভাবে আমরা ট্রেনের লেন্থটাকে মেজার করতে পারতাম। এই শেষের পসিবিলিটিটাকে দেখো, আরো ক্লিয়ারলি এক্সপ্লেন করা রয়েছে, খুব সুন্দরভাবে জিনিসটাকে এক্সপ্লেন করা রয়েছে। এই লাস্ট যে স্টেপটা, সেই লাস্ট স্টেপটাকে আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করছি। ধরা যাক অ্যাকর্ডিং টু টনি, টনি মানে কে? টনি মানে হচ্ছে যে ট্রেনের মধ্যে বসে আছে, ট্রেনের মধ্যে বসে ট্রেনের লেন্থটাকে মাপছে। ন্যাচারালি সে তার ফ্রেমে রয়েছে, ট্রেনের লেন্থটাকে মাপতে পারে। একটা সে ফিতে সেট করে দিয়েছে ফ্রন্ট এন্ড আর রিয়ার এন্ডের মধ্যে, সেই ফিতেটার লেন্থটাকে মেজার করে ট্রেনের লেন্থটাকে বলে দিচ্ছে কত। তো ধরা যাক যে ফ্রন্ট অফ দি ট্রেন ইজ x2, আর রিয়ার এন্ড যেটা সেটা হচ্ছে সাম x1। তাহলে টনি রেসপেক্টে ট্রেনের লেন্থটা কত? x2 মাইনাস x1। টনি রেসপেক্টে ট্রেনের লেন্থটা হচ্ছে x2 মাইনাস x1। ক্লিয়ার? এবার ধরো বিল মেজার করছে, bill measures x1 prime and x2 prime at time t1 prime t2 prime। bill যেটা টনি যেটা x1 দেখছিল, আমরা তাহলে জিনিসটা এবার ইনভার্স ট্রান্সফরমেশনের কথা ভাবতে পারি। টনি আর বিল এদের মধ্যে রিলেটিভ ভেলোসিটিটা কত? রিলেটিভ ভেলোসিটি হচ্ছে u। টনি যেটাকে x1 দেখছে, বিল সেটাকে x1 প্রাইম দেখছে। টনি যেটাকে x2 দেখছে, বিল সেটাকে x2 প্রাইম দেখছে। ঠিক আছে? ধরা যাক বিল এই x1 প্রাইমটাকে মেজার করেছে at t1 প্রাইম, আর x2 প্রাইমটাকে মেজার করেছে at t2 প্রাইম। এবার সে কি করবে? ক্যালকুলেট করবে at time t prime equals to 0। He calculates that at time t prime equals to 0, the front of the train was at a position initially and at any time, initially ধরো কোনো একটা টাইম t prime equals to 0 এর কথা বলা হচ্ছে, সেই সময় তোমার ট্রেনের ফ্রন্ট এন্ডটা কোথায় ছিল? ট্রেনের ফ্রন্ট এন্ডটা ছিল at x2 prime minus u2 x2 prime minus u t2 prime। on the other hand rear end এটা কোথায় ছিল? রিয়ার এন্ডটা ছিল at x1 prime minus u t1 prime। জাস্ট আমরা ট্রান্সফরমেশন, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইউজ করেছি, দেখতেই পাচ্ছ। হয়েছে? the length of the train is therefore, ট্রেনটার লেন্থ কত? এই দুটো ডিফারেন্স নিয়ে নাও, এই দুটো যদি ডিফারেন্স নিয়ে নাও তাহলেই হবে। দুটো ডিফারেন্স যদি নাও, দেখো কি পড়ে থাকছে, এইরকম একটা টার্ম ইউ টি ওয়ান প্রাইম আর ইউ টি টু প্রাইম, এইরকম একটা জিনিস পড়ে থাকছে। এবার আমরা ওই টনি আর বিলের যে এই ট্রান্সফরমেশন, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, এইটাকে যদি ইউজ করতাম, এইটা কিন্তু গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইউজ করা হচ্ছে না, এটা ভুল বললাম। এটা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইউজ করা হচ্ছে না, এটা কোনো একটা আর্লিয়ার টাইমে ক্যালকুলেট করা হচ্ছে। ঠিক আছে? ধরো x1টাকে টনি, টনি যেটা x1 দেখছে, বিল সেটাকে x1 প্রাইম দেখছে। টনি যেটাকে x2 দেখছে, বিল সেটাকে x2 প্রাইম দেখছে। এবার এই x1 প্রাইমটা t1 প্রাইমে পাওয়া যাচ্ছে ধরো, আর x2 প্রাইমটা t2 প্রাইমে পাওয়া যাচ্ছে। এবার বিলের উদ্দেশ্য হচ্ছে দুটোকেই একই টাইমে ক্যালকুলেট করে ডিফারেন্সটা নেওয়া, দুটোকে একই টাইমে ক্যালকুলেট করে ডিফারেন্সটা নেওয়া। ঠিক আছে? তো বিলের রেসপেক্টে তো আমরা জানি টনির ভেলোসিটিটা কত। বিলের রেসপেক্টে টনির ভেলোসিটিটা হচ্ছে ইউ, বিলের রেসপেক্টে ট্রেনের ভেলোসিটিটা হচ্ছে ইউ। তাহলে টনি যে পজিশনটাকে x1 প্রাইম দেখছে অ্যাট টাইম t1 প্রাইম, ইনিশিয়ালি সেই পজিশনটাকে কোথায় দেখেছে? আবার বলছি, বিল যেটাকে x2 প্রাইম দেখছে অ্যাট টাইম t2 প্রাইম, সেই পজিশনটাকে অ্যাট টাইম t ইকুয়ালস টু 0 তে কোথায় দেখেছে? দেখেছে অ্যাট x2 প্রাইম মাইনাস ut2 প্রাইম। একই রকম ভাবে যে পজিশনটাকে x1 প্রাইম দেখাচ্ছে অ্যাট টাইম t1 প্রাইম, সেই পজিশনটা অ্যাট টাইম t প্রাইম ইকুয়ালস টু 0 তে কত ছিল? x1 প্রাইম মাইনাস ut1 প্রাইম। তাহলে ট্রেনের লেন্থটা কত হবে? এই দুটো ডিফারেন্স, এই দুটো ডিফারেন্স। এবার ইউ ইউজ দি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, তাতে করে দেখতে পাবে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন যদি ইউজ করো, এই যে x1 প্রাইম ইকুয়ালস টু x1 প্লাস ut1, x2 প্রাইম ইকুয়ালস টু x2 প্লাস ut2, t1 প্রাইম ইকুয়ালস টু t1, t2 প্রাইম ইকুয়ালস টু t2। তাহলে ক্লিয়ারলি দেখো এই ডিফারেন্সটা নাথিং বাট x2 মাইনাস x1 এর সাথে সমান। হ্যাঁ, তাহলে এখান থেকে খুব পরিষ্কার যে আমরা ইন আইদার কেস টনি তার ট্রেনটার লেন্থটা মাপুক, বা বিল অন্য একটা ফ্রেম অফ রেফারেন্সে থেকে ট্রেনের লেন্থ মাপুক, দুটো লেন্থই কিন্তু একই রকম। দুটো কিন্তু একই রকম হচ্ছে আর কি, সেটাই এখানে এক্সপ্লেন করা রয়েছে। আমরা এখানে তাহলে দেখছি যে তোমার ট্রেনের যে স্পিডটা সেইটা কম্পেনসেট করা হয়ে যাচ্ছে।
যাই হোক, এই এক্সাম্পলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা এই যে রিলেটিভিটির মধ্যে কনফাইন, যে নিউটনিয়ান রিলেটিভিটি বা গ্যালিলিয়ান রিলেটিভিটির কথা আমরা বললাম, এখান থেকে দেখলাম যে একটা অবজেক্টের লেন্থ আমরা মুভিং অবস্থায় মাপি বা রেস্টে মাপি, ইন আইদার কেস দি অ্যান্সার উইল বি সেম। দুটো কেসই অ্যান্সারটা একই রকম হবে আর কি। ঠিক আছে, এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো, যেগুলো বললাম। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? স্যার যে ওই t=0 তে যে ক্যালকুলেশনটা বললেন ওটা একটু বলবেন? হ্যাঁ, আমি যেটা বললাম যে ট্রেনের লেন্থটাকে কত রকম ভাবে মাপা যেতে পারতো। হ্যাঁ, 4 নাম্বার যে প্রসেসটা বললাম, 4 নাম্বার প্রসেসে কি বললাম, যে বিল একটা নির্দিষ্ট জায়গাতেই রয়েছে। হ্যাঁ, বিল একটা নির্দিষ্ট জায়গাতে রয়েছে। সে কি করলো, কোনো একটা সময়ে ট্রেনের ফ্রন্ট এন্ডটা মাপলো, আর পরে অন্য একটা টাইমে ট্রেনের ব্যাক এন্ডটা মাপলো। এবার ব্যাক এন্ডের পজিশনটা মাপলো, রিয়ার এন্ড যেটা সেইটার পজিশনটাকে মাপলো। এবার ট্রেনের ভেলোসিটির জন্য জিনিসটাকে কম্পেনসেট করে যদি ডিফারেন্সটা ক্যালকুলেট করে, এবং টাইমটাকে কম্পেনসেট করে যদি জিনিসটাকে ক্যালকুলেট করে, তাহলে ট্রেনটার অ্যাকচুয়াল লেন্থটা কত হবে সেই জিনিসটা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে যেটা বলা হলো যে ধরো তোমার বিল x2 প্রাইম ভ্যালুটা পাচ্ছে কোন টাইমে, অ্যাট টাইম t2 প্রাইম, রাইট? বিল ট্রেনের যে ফ্রন্ট এন্ড, সেই ফ্রন্ট এন্ডটাকে দেখছে অ্যাট পজিশন x2 প্রাইম, যখন টাইমটা হচ্ছে t2 প্রাইম। তাহলে তুমি তুমি সিম্পলি বলো না যে তোমার ট্রেনটা তো ভেলোসিটি ইউ নিয়ে মুভ করে যাচ্ছে, ট্রেনটা ইউ ভেলোসিটি নিয়ে মুভ করে যাচ্ছে, আমি একটা পজিশনকে কোনো একটা সময় দেখেছি অ্যাট সাম x2 প্রাইম। তাহলে অ্যাট টাইম t=0 পজিশনটা কোথায় ছিল? অ্যাট টাইম t=0 পজিশনটা কোথায় ছিল বলো? x2 প্রাইম মাইনাস ut2 প্রাইম, তাই না? at time at time t=0 পজিশনটা হচ্ছে x2 প্রাইম। এবার এই অবজেক্টটা বা পয়েন্টটা ইউ ভেলোসিটি নিয়ে মুভ করছে, তাহলে t2 টাইমে এ তো কিছুটা শিফট করে যাবে। তো আমরা টি টু টাইমে যদি টি2 প্রাইম টাইমে যদি পজিশনটা দেখি x2 প্রাইম, তাহলে ইনিশিয়ালি ভ্যালুটা কত ছিল? x2 প্রাইম মাইনাস ut2 প্রাইম নয়? হুম হুম। হুম? একই রকম ওকে স্যার, হ্যাঁ। যুক্তিতে একই রকম যুক্তিতে যদি টি1 প্রাইমে পজিশনটা x1 প্রাইম হয়, তাহলে ইনিশিয়ালি পজিশনটা কত? ইনিশিয়ালি পজিশনটা হচ্ছে x1 প্রাইম মাইনাস ut1 প্রাইম। ইনিশিয়ালি পজিশনটা হচ্ছে x1 প্রাইম মাইনাস ut1 প্রাইম। তাহলে ট্রেনের লেন্থটা কত হবে? এই দুটো পজিশনের দুটোকে কি দেখো, আমরা একই টাইমে মেজার করেছি, সে টি প্রাইম ইকুয়ালস টু 0 তে মেজার করেছি, একই টাইমে দুটো পজিশনকে মেজার করেছি বলতে পারছি। অ্যাকচুয়ালি কিন্তু তা করিনি আমি আমি মানে বিল সেটা করেনি। বিল টি2 প্রাইমে x2 প্রাইম মেজার করেছে, টি1 প্রাইমে x1 প্রাইম মেজার করেছে। এবার দুটো মেজারমেন্টকেই টি প্রাইম ইকুয়ালস টু 0 তে কেমন ছিল সেইটাতে প্রজেক্ট করছে, করে ডিফারেন্সটাকে নিচ্ছে। টি প্রাইম ইকুয়ালস টু 0 তে ফ্রন্ট এন্ডটা কোথায় ছিল? ফ্রন্ট এন্ডটা ছিল x1, ফ্রন্ট এন্ডটা ছিল x2 প্রাইম মাইনাস ut2 প্রাইম। whereas rear end টা কোথায় ছিল? x1 প্রাইম মাইনাস ut1 প্রাইম। তাহলে ট্রেনটার লেন্থ কত হবে? এই দুটো মেজারমেন্টের ডিফারেন্স। এই দুটো মেজারমেন্টের ডিফারেন্স নিয়ে আমরা ট্রেনটার লেন্থটা কত বিল সেটা ক্যালকুলেট করে বলে দিতে পারে। এবার যদি আমরা ওই ইনভার্স ট্রান্সফরমেশন ইউজ করি, তাহলে দেখতে পাবো যে এই ডিফারেন্সটা নাথিং বাট x2 মাইনাস x1 এইটার সাথে সমান। অর্থাৎ টনি এই মুভিং ট্রেনে বসে আহ, সেই ট্রেনটার লেন্থটা মেজার করলে যা পাবে, বিল ট্রেনের বাইরে থেকে যেভাবেই মেজার করুক না কেন, ট্রেনের লেন্থটাকে যদি মাপতে পারে, তাহলে ট্রেনের লেন্থটা একই রকম হবে। দ্যাট ইজ দি সিম্পল কনসিকুয়েন্স অফ গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। ট্রেনের লেন্থটাকে অনেক রকম ভাবে মাপা যেতে পারে, যেভাবেই মাপা হোক না কেন ট্রেনের লেন্থটা একই রকম হবে।
মুভিং ফ্রেমে থাকলে মেজার, মুভিং ফ্রেমে থেকে মেজার করলেও যা হবে, আর তোমার মানে ট্রেনের মধ্যে থেকে মেজার করলে যা হবে, ট্রেনের বাইরে থেকে মেজার করলেও একই রকম হবে, প্রোভাইডেড ট্রেনটা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মুভ করছে। ইনার্শিয়াল নন অ্যাক্সিলারেটেড ফ্রেম ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মুভ করছে। ওকে 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 বেশ, এবার তারপরে কন্টিনিউ করা যাক। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা ডিসকাস করে যে কথাগুলোকে মেইনলি বললাম, একদম দু চার সেন্টেন্সে যদি জিনিসটাকে বলতে হয় সেটা হচ্ছে এইরকম: নিউটনস লজ অফ মোশন remains invariant under Galilean transformation. Galilean transformation দিয়ে আমরা দেখালাম যে নিউটনস ল গুলো কোনো রকম চেঞ্জ হয় না, অর্থাৎ আমরা কোনো এমন মেকানিক্যাল এক্সপেরিমেন্ট পারফর্ম করতে পারি না যেটা থেকে বলে দিতে পারবো, মানে যেটা থেকে বলে দিতে পারবো যে আমি যে ফ্রেমে থেকে এক্সপেরিমেন্টটা করছি সেই ফ্রেমটার ভেলোসিটিটা কত। তখন আবার বলছি, এটা কিন্তু সেন্ট্রাল আইডিয়া। আমি এমন একটা ফ্রেমে, আমি ধরো কোনো একটা ফ্রেমে আছি, থেকে একটা মেকানিক্যাল এক্সপেরিমেন্ট করছি, এই এক্সপেরিমেন্টাল রেজাল্টটা থেকে আমরা বলতে পারি না যে আমি যে ফ্রেমে আছি সেই আমার ফ্রেমের ভেলোসিটিটা কত। ওকে, so far this is the story. Now let us discuss the case for electromagnetism. There was a clash with what discussed so far and applied to electromagnetism. আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো ডিসকাস করে এলাম সেইটাকে যদি ইলেকট্রোম্যাগনেটিজমের ক্ষেত্রে ডিসকাস করি তাহলে দেখতে পাবো যে একটা ক্লাশ তৈরি হচ্ছে। ক্লাসটা কেমন? ক্লাসটা এইরকম: নিউটনস লস, দেখেছো নিউটনস লস কিন্তু মেকানিক্সের খুব পুরানো ল আর কি, এটা প্রায় 200 বছর পর্যন্ত সুপ্রিম ছিল। 200 বছর পর্যন্ত এই নিউটনিয়ান রিলেটিভিটি অ্যাপ্লাই করে আসা হয়েছে, কোথাও কোনো ডিসক্রিমেন্সি পাওয়া যায়নি। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন দিয়েও আমরা দেখলাম যে জিনিসটা অবজারভেশন বা কমন সেন্সের সাথে ভেরি মাচ কনসিস্টেন্ট। কিন্তু ডিফিকাল্টিটা হলো যখন এই ইলেকট্রোম্যাগনেটিজমটা ইন্ট্রোডিউসড হলো। তোমরা মনে করতে পারছো যে ম্যাক্সওয়েলস লজ, এখানে তোমার চারটে ল রয়েছে, সেই চারটে ল বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিজমটাকে ফর্মুলেট করে। হ্যাঁ, চারটে ল ইলেকট্রোম্যাগনেটিজমটাকে ফর্মুলেট করে। তাহলে এইরকম একটা প্রশ্ন উঠলো যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা যেমন নিউটনিয়ান রিলেটিভিটিটাকে, নিউটনিয়ান মেকানিক্সটাকে ইনভ্যারিয়েন্ট রাখে, does it keep invariant the electromagnetic equations? আমরা যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইকুয়েশনের কথা বলি এবং সেখানে এই গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা কাজে লাগাই, তাহলে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা কি এই রকম ইনভ্যারিয়েন্ট রেজাল্ট প্রডিউস করে? ম্যাক্সওয়েলস ইকুয়েশন এগুলো কি ইনভ্যারিয়েন্ট থাকে আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, যেমনটা নিউটনের লগুলোর ক্ষেত্রে ছিল? দি অ্যান্সার ইজ নো। আমরা ম্যাথমেটিক্যালি দেখাতে পারি, ম্যাথমেটিক্সটা তোমরা করে দেখাতে পারো, ইনফ্যাক্ট খুব ইলাবোরেটিভ কিছু নয়, ম্যাথমেটিক্স করে দেখাতে পারো যে ম্যাক্সওয়েলস ওয়েভ ইকুয়েশন, সেই ওয়েভ ইকুয়েশন ডাজ নট রিমেইন ইনভেরিয়েন্ট আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। হ্যাঁ, এটা সিম্পল ম্যাথমেটিক্স। আমরা ম্যাথমেটিক্স কোর্সে দেখালাম যে নিউটনস লজ অফ মোশন ইনভেরিয়েন্ট থাকে আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। একইভাবে ম্যাথমেটিক্স করে তোমরা দেখাতে পারো, অঙ্ক কোষে দেখাতে পারো যে ম্যাক্সওয়েল ওয়েভ ইকুয়েশন গুলো কিন্তু গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের ক্ষেত্রে ইনভেরিয়েন্ট থাকে না। এইখানেই তাহলে একটা কনফ্লিক্ট, একটা ক্ল্যাশ তৈরি হলো আর কি, যে কিছু লস মেকানিক্সের ল গুলো থাকে আর ইলেকট্রোম্যাগনেটিক ইকুয়েশন, ওয়েভ ইকুয়েশন এইগুলো থাকে না। সেইটা কেন? এখান থেকে তাহলে তিনটে পসিবিলিটির কথা মাথায় এলো আর এই যে কনফ্লিক্টটা তৈরি হলো, এই যে ক্ল্যাশটা তৈরি হলো, নিউটনস লস অফ মেকানিক্স আর ইনভেরিয়েন্ট আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, however Maxwell's laws of electromagnetism does not remain। এইটা তাহলে তিনটে, এই যে ক্ল্যাশটা হলো, কনফ্লিক্টটা হলো, এইটার তিনটে পসিবিলিটি মাথায় এলো আর কি। সেই তিনটে পসিবিলিটি, একটা হচ্ছে যে যে রিলেটিভিটি প্রিন্সিপালটার কথা আমরা বলছি, এই রিলেটিভিটি প্রিন্সিপাল, নিউটনিয়ান রিলেটিভিটি বা গ্যালিলিয়ান রিলেটিভিটির কথা আমরা বলছি, এইটা শুধুমাত্র মেকানিক্স এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, নট ফর ইলেকট্রোডাইনামিক্স। ইলেকট্রোডাইনামিক্স এর ক্ষেত্রে নিশ্চয়ই কোনো একটা প্রেফার্ড ইনার্শিয়াল ফ্রেম এক্সিস্ট করে,
আমি আবার কথাটায় ফিরে আসছি। নিউটনিয়ান রিলেটিভিটি পড়ে, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন পড়ে আমরা এটা কনভিন্স হলাম যে দেয়ার ইজ নো প্রেফার্ড ইনার্শিয়াল ফ্রেম ফর দি লজ অফ মেকানিক্স। মেকানিক্সের লজ গুলোর জন্য কিন্তু কোনো প্রেফার্ড ইনার্শিয়াল ফ্রেম নেই, এটা আমরা কনভিন্সড হয়েছি। হ্যাঁ, এখন এই যে ইলেকট্রোম্যাগনেটিক ইকুয়েশন গুলো ইনভেরিয়েন্ট থাকছে না, যে ক্ল্যাশটা তৈরি হলো, তাতে করে তিনটে পসিবিলিটি অ্যারাইজ করলো। চিন্তা ভাবনার মধ্যে তিনটে পসিবিলিটি এলো। তার মধ্যে একটা পসিবিলিটি হচ্ছে যে হয়তো এই মেকানিক্স এর লস গুলো ক্ষেত্রে এই রিলেটিভিটি প্রিন্সিপালটা হোল্ড করে। ইলেকট্রোডাইনামিক্স এর ক্ষেত্রে এই রিলেটিভিটি প্রিন্সিপাল, নিউটনিয়ান রিলেটিভিটি বা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন এই জিনিসটা হোল্ড করে না। ইলেকট্রোডাইনামিক্স এর জন্য হয়তো একটা প্রেফার্ড ইনার্শিয়াল ফ্রেম এক্সিস্ট করে। সেই প্রেফার্ড ইনার্শিয়াল ফ্রেমটাকে বলা হলো ইথার ফ্রেম। একটা প্রেফার্ড ইনার্শিয়াল ফ্রেম এক্সিস্ট করে হয়তো ইলেকট্রোডাইনামিক্স এর জন্য। যদি এই অল্টারনেটিভটা কারেক্ট হয়, তাহলে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন মোশন would be applied to that preferred inertial frame. গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা সেই প্রিফার্ড ইনার্শিয়াল ফ্রেমে এক্সিস্ট করবে, এবং আমরা নিশ্চয়ই এক্সপেরিমেন্ট করে এই ইথার ফ্রেমটাকে লোকেট করতে পারবো। প্রথম যে পসিবিলিটির কথা বললাম সেটা হচ্ছে এইরকম, যে মেকানিক্সের ক্ষেত্রে যে রিলেটিভিটি প্রিন্সিপাল সেইটা ইলেকট্রোডাইনামিক্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। ইলেকট্রোডাইনামিক্সের ক্ষেত্রে ইলেকট্রোডাইনামিক্সের ক্ষেত্রে একটা ডিফারেন্ট, একটা প্রেফার্ড ইনার্শিয়াল ফ্রেম এক্সিস্ট করে। হ্যাঁ, এবং গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা নিউটনিয়ান রিলেটিভিটির ক্ষেত্রে যেমন অ্যাপ্লিকেবল, একটা প্রেফার্ড ইনার্শিয়াল ফ্রেমের ক্ষেত্রে যে ইলেকট্রোডাইনামিক্স, সেখানেও গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা হোল্ড করে। যদি এইটা হতো, তাহলে আমরা এই প্রেফার্ড ফ্রেমটা, যেটাকে ইথার ফ্রেম বলা হয় বলে বলা হয়েছিল, সেই ইথার ফ্রেমটাকে আমরা লোকেট করতে পারবো। এটা এক নম্বর পসিবিলিটি। দ্বিতীয় পসিবিলিটি কি? দ্বিতীয় পসিবিলিটিটা হচ্ছে রিলেটিভিটি প্রিন্সিপাল এক্সিস্ট বোথ ফর মেকানিক্স এন্ড ইলেকট্রোডাইনামিক্স। যে রিলেটিভিটি প্রিন্সিপালটা আমরা পড়ছি, যে নিউটনিয়ান রিলেটিভিটির কথা বললাম, এই নিউটনিয়ান রিলেটিভিটিটা মেকানিক্সের ক্ষেত্রেও হোল্ড করে, ইলেকট্রোডাইনামিক্সের ক্ষেত্রেও হোল্ড করে। কিন্তু ম্যাক্সওয়েল যে ইকুয়েশন গুলো দিয়েছেন ইলেকট্রোডাইনামিক্স এর জন্য, সেইগুলো ভুল। দোজ আর নট কারেক্ট। হ্যাঁ, ম্যাক্সওয়েল ইকুয়েশন গুলো কারেক্ট নয়। যদি এই অল্টারনেটিভটা, এই পসিবিলিটিটা যদি ঠিক হয়, তাহলে নিশ্চয়ই আমরা এমন কোনো এক্সপেরিমেন্ট পারফর্ম করতে সমর্থ হব দ্যাট উইল প্রুভ ম্যাক্সওয়েলস ইলেকট্রোডাইনামিক্স টু বি রং, এবং সেক্ষেত্রে উই হ্যাভ টু রিফর্মুলেট দি ইলেকট্রোম্যাগনেটিক লস। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা কিন্তু এক্ষেত্রেও তাহলে অ্যাপ্লিকেবল হবে। এই হলো দ্বিতীয় পসিবিলিটি। আর একটা পসিবিলিটি হতে পারে যে রিলেটিভিটি প্রিন্সিপাল এক্সিস্ট বোথ ফর মেকানিক্স এন্ড ইলেকট্রোডাইনামিক্স, বাট mechanics, laws of mechanics as provided by Newton are not correct. হ্যাঁ, রিলেটিভিটি এবং মেকানিক্স এবং ইলেকট্রোডাইনামিক্স দুটো ক্ষেত্রেই রিলেটিভিটি প্রিন্সিপাল এক্সিস্ট করে, কিন্তু তোমার এই নিউটনের যে লস গুলো, সেই নিউটনের লস গুলো হয়তো ভুল আর কি। যদি এই ফর্মুলাটা ঠিক হয়, এবং যদি এই পসিবিলিটিটা ঠিক হয়, তাহলে উই হ্যাভ টু রিফর্মুলেট মেকানিক্যাল লস গুলোকে রিফর্মুলেট করতে হবে। একই রকম ভাবে আমাদের একটা নতুন ট্রান্সফরমেশনের কথা ভাবতে হবে। তার কারণ নিউটনিয়ান ল চেঞ্জ করা মানে কি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটাকে মডিফাই করা। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা নিউটনিয়ান ল এর সাথে ইনভেরিয়েন্ট থাকে, কনসিস্টেন্ট। নিউটনিয়ান লস যদি ভুল হয়, তাহলে আমাদের গ্যালিলিয়ান যে ট্রান্সফরমেশন, সেটার ডিফারেন্ট মডিফিকেশনের কথা ভাবতে হবে। এই হচ্ছে তিনটে চিন্তা ভাবনা। হ্যাঁ, আমরা দেখলাম যে তোমার নিউটনিয়ান রিলেটিভিটি বা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা নিউটনস লজ অফ মোশন মেকানিক্সের ক্ষেত্রে হোল্ড করে, মেকানিক্সের ল গুলোকে ইনভেরিয়েন্ট রাখে, ইলেকট্রোম্যাগনেটিক ইকুয়েশন গুলোকে ইনভেরিয়েন্ট রাখে না। এই কনফ্লিক্ট থেকে তিনটে পসিবিলিটির কথা মাথায় এলো। একটা হচ্ছে, আবার বলছি, একটা হচ্ছে যে ইলেকট্রো ডায়নামিক্স এর জন্য হয়তো কোনো প্রেফার্ড ইনার্শিয়াল ফ্রেম এক্সিস্ট করে, যেটা ইথার ফ্রেম। আমরা তাহলে এরকম কোন এক্সপেরিমেন্টের কথা ভাবতে পারি যে এক্সপেরিমেন্ট করে এই ইথার ফ্রেমকে লোকেট করতে পারবো, এক নাম্বার পসিবিলিটি। দু নাম্বার পসিবিলিটি হচ্ছে এই রিলেটিভিটি প্রিন্সিপাল মেকানিক্স এবং ইলেকট্রোডাইনামিক্স দুটোর ক্ষেত্রেই হোল্ড করে, এবং হয়তো ইলেকট্রোডাইনামিক্স এর ল গুলো যেগুলো ম্যাক্সওয়েল দিয়েছিলেন সেইগুলো ভুল, যে জন্য আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা যখন অ্যাপ্লাই করছি, ইলেকট্রোডাইনামিক্স ল গুলো ইনভেরিয়েন্ট থাকছে না।
তাহলে সেক্ষেত্রে আমাদের ইলেকট্রোডাইনামিক্সটাকে নতুন করে রিফর্মুলেট করতে হবে, নতুন ল বের করতে হবে। এইটা হচ্ছে দ্বিতীয় পসিবিলিটি। আর থার্ড পসিবিলিটিটা হচ্ছে যে রিলেটিভিটি প্রিন্সিপালটা তোমার এই মেকানিক্স আর ইলেকট্রোডাইনামিক্স দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। হ্যাঁ, রিলেটিভিটি প্রিন্সিপালটা মানে এই যে নো প্রেফার্ড রিলেটিভিটি প্রিন্সিপাল মানে নো প্রেফার্ড ইনার্শিয়াল ফ্রেম এক্সিস্ট, এই আইডিয়াটা মেকানিক্স এর ক্ষেত্রে যেমন অ্যাপ্লিকেবল, ইলেকট্রোডাইনামিক্স এর ক্ষেত্রেও একই রকম ভাবে অ্যাপ্লিকেবল। তবে নিউটনস যে ল গুলো দিয়েছিলেন ফর মেকানিক্স, মেবি দোজ আর নট অ্যাপ্রোপ্রিয়েট, দোজ আর নট কারেক্ট। So in that case, we have to reformulate the laws of mechanics. We have to reformulate the transformation, coordinate transformation টাকে আমাদের reformulate করতে হবে। রিলেটিভিটি প্রিন্সিপাল বলতে বোঝানো হচ্ছে যে লস অফ ফিজিক্স এইগুলো ইনভ্যারিয়েন্ট থাকছে কিনা ইন ইনার্শিয়াল ফ্রেম। আমরা এমন কোনো এক্সপেরিমেন্ট পারফর্ম করতে পারবো না একটা ফ্রেমে বসে যেখান থেকে বলতে পারবো যে এই ফ্রেমটার ভেলোসিটিটা কত। ওকে, ভেলোসিটি ডিপেন্ডেন্স এইরকম ধরনের কোন রকম ফিজিক্সের ল থাকার কথা নয় ইনার্শিয়াল ফ্রেম। এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ রিলেটিভিটি। ক্লিয়ার? এই তিনটে আইডিয়া কি বললাম সেগুলো ক্লিয়ার হয়েছে? তিনটে আইডিয়া কি বললাম ক্লিয়ার হয়েছে? তিনটে পসিবিলিটি কি কি বললাম ক্লিয়ার হয়েছে, বুঝতে পারলে? ওকে, তো নিউটন ল গুলো তো খুব পুরানো। নিউটনস ল বললাম এট দ্যাট টাইম নিউটনস ল কি প্রায় 200 বছরের পুরানো। এবং এট দ্যাট টাইম এমন কোনো এক্সপেরিমেন্ট করা যায়নি যে এক্সপেরিমেন্ট করে বলে দেওয়া সম্ভব ছিল নিউটনস ল গুলো ভুল। কাজেই প্রথমেই লোকজন যে চিন্তা ভাবনাটা করে যে ম্যাক্সওয়েলের ইলেকট্রোডাইনামিক্স ইকুয়েশন গুলো হয়তো তোমার অন্য কোনো ফ্রেমে অ্যাপ্লিকেবল। হ্যাঁ, ম্যাক্সওয়েলের যে ইকুয়েশন গুলো সেগুলো অন্য কোনো ফ্রেমে অ্যাপ্লিকেবল, কোনো পেপার ইনার্শিয়াল ফ্রেম আছে যেখানে এই প্রিন্সিপাল অফ রিলেটিভিটিটা হোল্ড করে। সেই জন্য অ্যাট দ্যাট টাইম এই ইথার যে মিডিয়ামটা, সেই ইথার মিডিয়ামটার কথা করা হয়েছিল, ভাবা হয়েছিল যে ইথার একটা হাইপোথেটিক্যাল মিডিয়াম, এই মিডিয়ামটার মধ্যে লস অফ ইলেকট্রোডাইনামিক্স এইগুলো হোল্ড করে। তো এই মিডিয়ামটার এক্সিস্টেন্সটা প্রমাণ করার জন্য চেষ্টা শুরু হলো। এই যে মিডিয়ামটার কথা বলা হলো সেই মিডিয়ামটা অবশ্যই ইনভিজিবল, তার কারণ যদি ভিজিবল হতো তাহলে তো আমরা চোখে দেখতে পেতাম। এটা মাসলেস, অবশ্যই সেটা মাসলেস হবে, না হলে মেকানিক্স এর ল করে আমরা বলে দিতে পারতাম মিডিয়াম থাকলে কেমন। ইট ইজ ফিল্ড অল অফ স্পেস, হ্যাঁ পুরো স্পেসটা জুড়ে রয়েছে, এরকম কতগুলো প্রপার্টি এই মিডিয়ামটা থাকবে আর কি। এরপরে এই মিডিয়ামটার এক্সিস্টেন্স প্রমাণ করতে মাইকেলসন বলে এই এক্সপেরিমেন্টের কথা ভাবা হয়েছে। একটা এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্ট করে প্রমাণ করার চেষ্টা করা হলো যে যদি এইরকম কোনো পেপার ফ্রেম অফ রেফারেন্স থেকে থাকে, আমরা এমন একটা ইলেকট্রোম্যাগনেটিক থিওরির এক্সপেরিমেন্ট করতে পারি যে এক্সপেরিমেন্টটা করে আমরা বলতে পারি যে এই পার্টিকুলার ফ্রেমটার প্রেফার্ড ইনার্শিয়াল ফ্রেমটার ভেলোসিটিটা কত। এক্সপেরিমেন্টটা করা হয়েছিল বাট ইট প্রডিউসড নাল রেজাল্ট, এবং এট দ্যাট টাইম দি পসিবিলিটি অফ সাচ মিডিয়াম ওয়াজ ডিসকার্ডেড। মিডিয়ামটার যে পসিবিলিটি সেইটাকে ডিসকার্ড করে দেওয়া হয়েছে। তাতে করে তাহলে একটাই পসিবিলিটি পড়ে রইল যে লস অফ ফিজিক্স আর দি সেম। হ্যাঁ, প্রিন্সিপাল অফ রিলেটিভিটি এক্সিস্ট both for mechanics and electrodynamics, but laws of mechanics we know from Newtonian approach are not accurate. We need to reformulate this, and of course in that case we need to reformulate the transformation. এরপরে এই গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটাকে রিফর্মুলেট করা হলো করে লোরেন্স ট্রান্সফরমেশনের কথা ভাবা হলো। এবং সেই সময় সেই কনটেক্সটে আইনস্টাইনের হাইপোথিসিসটা দেওয়া হলো, আইনস্টাইন পোস্টুলেট হিসাবে রিলেটিভিটি প্রিন্সিপালকে ইন্ট্রোডিউস করা হলো। এটাই হচ্ছে ইন্ট্রোডাকশন আর স্টোরি বিহাইন্ড